নমস্কার। আজকের আমার আলোচনা 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে। 2016 সালের ঘটনা। এই 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে অযোগ্য, নির্বাচিত, চোর সরকারের এসএসসি এবং সেই সঙ্গে হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতির অবস্থান, সেই নিয়ে আজকের আলোচনা। 2016 সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। সবাই ফর্ম ফিল আপ করেছিল। ক্লাস 9, 10, 11, 12 মিলে টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল 2,80,000। গ্রুপ সিতে ছিল 11 লক্ষ, গ্রুপ ডিতে ছিল 15 লক্ষ। প্রায় 29 লক্ষ পরীক্ষার্থী ছিল। অবশ্য অনেক ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেবল ছিল তারা 4টাতে অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে একটা পেয়েছে। 9, 10, 11, 12-এ টোটাল সিট ছিল 17,000। গ্রুপ সি, গ্রুপ ডি মিলে 8,000 বা 9,000, টোটাল 25,000 রিক্রুটমেন্ট হয়েছিল 2025 সালে। নিয়োগকারী সংস্থা এসএসসি নিয়োগ দিয়েছিল 2017, 18, 19 এবং 20 ধরে। কিন্তু নিয়োগ দেওয়ার পরে যারা নিয়োগ পায়নি তারা দাবি তুলেছিল যে অযোগ্যকে নিয়োগ করার দরুন আমরা বঞ্চিত হয়েছি, সুতরাং এ শুরু হওয়া দরকার। অযোগ্য যে নিয়োগ করেছিল সেই জন্য তাদের দাবি মোতাবেক প্রথমে হাইকোর্ট বাক কমিটি নিয়োগ করে প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে, এবং এই বাক কমিটির রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে সত্যি এসএসসি অযোগ্যদের নিয়োগ করেছে, কাউকে র্যাঙ্কজাম করিয়ে, কাউকে আউট অফ প্যানেল থেকে নিয়োগ করেছিল। এবং সেই প্রেক্ষাপটে এর সম্পূর্ণ তদন্তের জন্য শেষ পর্যন্ত তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। তাই সম্পূর্ণ তদন্ত করা হোক। সিবিআই 2022 সালে তদন্ত করার পর যে ওএমআর সাপ্লাইকারী সংস্থা এবং ওএমআর এভ্যালুয়েশনকারী সংস্থা, সেখান থেকে তারা হার্ড ডিস্ক উদ্ধার করে। সেই হার্ড ডিস্কের উদ্ধার করার পর তারা দেখতে পারে এসএসসি টোটাল 26,000 নিয়োগের জন্য প্রায় 8,000 জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, অবৈধভাবে নিয়োগের সুপারিশ করেছে। তার মধ্যে মাত্র 5300 জন চাকরি পেয়েছে, বাকি 3,000 জন কেউ ওয়েটিংয়ে, কেউ হয়তো বা ডাক পায়নি, যারা নট কলার ভেরিফিকেশন ছিল তারাও ওএমআর মিসম্যাচ করে, ওএমআর র্যাঙ্ক জাম্পিং করেও তারা ডাক পায়নি, তাদের একাডেমিক যথেষ্ট কম ছিল। যাই হোক, কিন্তু নিয়োগ পেয়েছে 5300 জন। এই নিয়ে প্রথমত মামলা অনুযায়ী তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছিলেন এই 5300 জন নিয়োগ করার দরুন যারা যে 5300 জন বঞ্চিত হয়েছে, যারা অভিযোগ জানিয়েছিল যে দুর্নীতির কারণে আমরা বঞ্চিত হয়েছি, তাদেরকে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন এবং 5300 জনকে বাতিল করার সুপারিশ করেছিলেন তিনি, এবং বাতিলও হয়েছিল কিছুদিন। পরবর্তীকালে এই 5300 জন সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে তাদের দাবি যে আমাদের কথা না শুনে হাইকোর্ট আমাদের চাকরি বাতিল করেছে। সেই মোতাবেক সুপ্রিম কোর্ট 2023 সালের নভেম্বর মাসে হাইকোর্টকে নির্দেশ দেয় যে যাদের বিরুদ্ধে ওএমআর মিসম্যাচ বা দুর্নীতির কারণে যারা চাকরি পেয়েছে তাদের কথা শোনা হোক এবং আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ শুনানি করে রায় দিতে হবে। সেই মোতাবেক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের মাননীয় বিচারপতি, তার বেঞ্চের নির্দেশে শুনানি চলে এবং তিনি একটা খুব গুরুত্বপূর্ণ বা
একটা ভালো বলবেন না মন্দ বলবেন না, রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একটা কাজ করেছিলেন। তিনি 26,000 যারা রয়েছে তাদেরকে সবাইকে তিনি নোটিশ করেছেন। কিন্তু যোগ্য শিক্ষকরা, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না, আবেদনকারীরও যারা বঞ্চিত হয়েছে তাদেরও অভিযোগ ছিল না, কিন্তু হাইকোর্টের বিচারপতি, তৎকালীন বিচারপতি সুকৌশল সবাইকে নোটিশ দিয়েছেন। কিন্তু যোগ্যরা ভেবেছিল যে আমাদের বিরুদ্ধে আবেদনকারী যারা আবেদন করেছে, আমরা যার কারণে বঞ্চিত হয়েছে দুর্নীতির কারণে, আমাদের বিরুদ্ধে আবেদন নিয়ে আমরা কেন হাইকোর্টে যাব। তারা যায়নি, কিন্তু যোগ্যরা কখনো যায়নি, ফেস করেনি। দীর্ঘ শুনানির পর সেখানে মূলত আবেদনকারী যারা বলছিল আমরা বঞ্চিত হয়েছি দুর্নীতির কারণে, তাদের উকিল ছিল, এবং যে 5300 জন বলছিল আমাদের কথা না শুনে আমাদের চাকরি বাতিল করেছে হাইকোর্ট, তাদের উকিল ছিল এবং সরকারি উকিল ছিল। এবং সেখানে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট, দেবাংশু বসাকের বেঞ্চ একটা রায় প্রদান করেছিল যে 17 প্রকার দুর্নীতি হয়েছে। উনি 17 প্রকার দুর্নীতির মধ্যে উনি দেখেছেন যে মূলত টেন্ডার প্রক্রিয়া, এসএসসি নাইসাকে টেন্ডার দিয়েছে, নাইসা আবার টাটা স্ক্যান থেকে টেন্ডার দিয়েছে, কিন্তু তদন্তকারী সংস্থা এই টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতি নিয়ে একদম ক্লিন চিট দিয়েছে যে নাইসাকে টেন্ডার দেওয়া যুক্তিযুক্ত, টাটা স্ক্যান থেকে টেন্ডার দেওয়া লিগ্যাল এবং অথরাইজ ওয়েতে, যেটা সুপ্রিম কোর্টে জানিয়েছিল অবশ্য। যাই হোক, হাইকোর্টের বিচারপতি তৎকালীন 2024 সালে তিনি রায় দিয়েছিলেন যে মূলত 17 প্রকার দুর্নীতি, মূলত টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতিটাই ওনার কাছে বড়। সেই কারণে তিনি নির্দেশ দিয়েছিলেন যারা সেই সময় পরীক্ষায় এপিয়ার হয়েছে এবং সিবিআই প্রাপ্ত যে হার্ডিক্সে ওএমআর রয়েছে, সেই ওএমআর মোতাবেক নতুন করে ওপেন টেন্ডার করতে হবে এবং টেন্ডার করে সেই ওএমআরগুলোকে রিএভ্যালুয়েট করতে হবে, এবং 14 দিনের মধ্যে রিএভ্যালুয়েট করার পরে 3 মাসের মধ্যে অযোগ্যদের চাকরি বাতিল এবং 12% ইন্টারেস্ট, যে 5300 জন রয়েছে দুর্নীতির কারণে নিয়োগ পেয়েছে, এবং বাকি সবার যারা সিলেক্টেড লিস্ট এবং অল ওএমআর সিলেক্টেড, ওয়েটিং এবং নট কল ভেরিফিকেশন, তাদের ওএমআর রিএভ্যালুয়েট করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে কমপ্লিট করার নির্দেশ দিয়েছিল। এই প্রেক্ষাপটে রাজ্য সরকার, এসএসসি এবং যোগ্য চাকরিহারা যারা এতদিন পর্যন্ত কোনো জায়গায় প্লিডিং করেনি, কারণ তাদের বিরুদ্ধে আবেদনকারীর কোনো অভিযোগ ছিল না, যারা বলেছিল যে দুর্নীতির কারণে আমরা বঞ্চিত হয়েছি তাদেরও কোনো অভিযোগ ছিল না, এবং এই কারণে সুপ্রিম কোর্টে সবাই দৌড়ালো। সুপ্রিম কোর্টের প্রথমেই যে স্টেটা দিল তৎকালীন বিচারপতি চন্দ্রচূড় মহাশয়, প্রাক্তন বিচারপতি, তিনি বললেন যদি যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা যায় তাহলে সম্পূর্ণ প্যানেল বাতিল করা আইন ব্যবস্থার দুর্বলতা প্রমাণিত হবে, কারণ যোগ্যদের সঙ্গে অন্যায় করা হবে। এই প্রেক্ষাপটে তিনি স্টে দিয়েছিলেন এবং তার বেঞ্চে শুনানি হয়নি, তিনি রিটায়ার করে গিয়েছেন। পরবর্তীকালে বিচারপতি সম্মানীয় প্রাক্তন খান্না সাহেব এবং সঞ্জয় কুমার এবং পাদ্রিয়ালা, পরবর্তীকালে বিশেষ করে সঞ্জয় কুমার এবং খান্না সাহেবের বেঞ্চে এই শুনানি হয়, এবং এই শুনানিতে দীর্ঘ শুনানি হয়েছিল। দীর্ঘ শুনানি শোনার পরে আপনারা যদি কেউ শুনানি শোনেন, সেখানে মূলত ভাগ ছিল টেন্টেডের গ্রুপকে, আনটেন্টেডের গ্রুপকে, এবং সরকারি গ্রুপকে এবং এসএসসির গ্রুপকে এবং আবেদনকারীর গ্রুপকে। মূলত টেন্টেডরা দাবি করেছিল ওই ওএমআর আমার না, আনটেন্টেডরা দাবি করেছিল ওই ওএমআর আমার, সিবিআই বলেছিল ওই ওএমআর অথেন্টিকেশন রয়েছে, টেন্ডার প্রক্রিয়া সঠিক রয়েছে, এবং এসএসসি বলেছিল যে হুজুর আপনি যদি সিবিআই প্রাপ্ত ওএমআরকে মানেন তাহলে আমার নিয়োগপ্রাপ্ত অযোগ্য চাকরির সংখ্যা 5300 জন, যদি আপনি সিবিআই তদন্তের ওএমআরকে না মানেন তাহলে আমার কাছে অযোগ্য সংখ্যা 26,000-এর মধ্যে 1212 জন। এবং আবেদনকারীর আইনজীবী যারা বঞ্চিত হয়েছিল তাদের আইনজীবীর বক্তব্য ছিল যে নতুন করে রি এক্সামের মধ্যে ফ্রেশ সিলেকশন, কারণ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। এবং সিবিআই যারা তদন্ত করেছিল তারা কোথাও নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির কথাও উল্লেখ করেনি।
তারা হাইকোর্ট যেখানে মূলত থেমেছিল যে টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতি, টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতির কারণে তাই টেন্ডার প্রক্রিয়াকে ঠিক করতে হবে। কিন্তু এই টেন্ডার প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়নি সেটা তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়ে দিয়েছিল। সেই প্রেক্ষাপটে যখন বঞ্চিত আবেদনকারীর আইনজীবী সুপ্রিম কোর্টে জানালেন যে আমরা রি এক্সাম চাই পুনরায়, তখন তৎকালীন বিচারপতি সম্মানীয় খান্না সাহেব বললেন, রি এক্সাম কি করে সম্ভব? রি এক্সাম করলে তো কমপ্লেক্সিটি বৃদ্ধি পাবে, কারণ যে তখন পাশ করেছিল সে এখন তো পাশ নাও করতে পারে, হয়তো তার মোটবে। সেই রকম শুনানি হয়েছিল। এবং অপরদিকে একদল ইন সার্ভিস যারা অন্য চাকরি থেকে এখানে এসেছিল, তারা দাবি করেছিল যে হুজুর আমরা আগে অন্য চাকরি করতাম, এখন এখানে এসেছি, সুতরাং আমাদের চাকরি কিভাবে বাতিল হয়। এবং অপরদিকে সোমা দাস নামে ক্যান্সার আক্রান্ত, যিনি ওয়েটিংয়ে ছিলেন, তাকে মূলত মানবিকতার গ্রাউন্ডে হাইকোর্ট তাদের চাকরি বহাল রেখেছিল। এই প্রেক্ষাপটে শুনানির পর শেষ পর্যন্ত সবাই এবং আনটেন্টেডরা বলেছিল আমরা নিরপরাধ, আমাদের বিরুদ্ধে অভিযোগ নেই। এই প্রেক্ষাপটে শুনানির পর ৩রা এপ্রিল যে রায় প্রদান করলো তা সত্যিই কিভাবে বিশ্লেষণ করবেন? সেখানে তিনি রায় প্রদান করলেন যে যারা অযোগ্য তারা হাইকোর্টের নির্দেশ মতো 12% ইন্টারেস্ট অনুযায়ী বেতন ফেরত দিবে, এবং যারা যোগ্য রয়েছে তাদের মধ্যে যারা পুরনো চাকরি থেকে এখানে এসেছিল তারা পুরনো চাকরিতে যেতে পারবে উইথ সিনিয়রিটি, ইনক্রিমেন্ট সবকিছু সুবিধা পাবে। এবং যার সোমা দাস তার চাকরি থাকবে, এবং যারা আনটেন্টেড, যারা প্রথম চাকরি পেয়েছিল, দীর্ঘ 7 বছর ধরে চাকরি করছে, তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, তারা পুনরায় উক্ত ভ্যাকান্সিতে বয়সের ছাড় নিয়ে পরীক্ষা দিবে। এই নিরিখে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা রাজ্য সরকার যারা যোগ্য চাকরিহারা তাদের সঙ্গে করেছিল, অযোগ্যদের চাকরিহারাদের সঙ্গে করেছিল, আন্দোলন করেছিল যোগ্য চাকরিহারারা যে এটা কি রকম রায়, আমার বিরুদ্ধে অভিযোগ নেই, আমাকে আনটেন্টেড বা নট টু বি ফাউন্ড টেন্টেড 2 রকম টার্ম ইউজ করেছে, যাদেরকে আবার স্কুলে যাওয়ার পারমিশন দিয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত স্কুলের স্বার্থে। তাদের চাকরি বাতিল হলো কিভাবে? তাদের সমগোত্রীয় ইন সার্ভিস তাদের জন্য যদি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা যেতে পারে, এদের জন্য করা যেতে পারে না কেন? সেই প্রেক্ষাপটে তারা শেষ পর্যন্ত রিভিউ করে, রিভিউয়ে দীর্ঘ বিড়ম্বনার পর, শুনানির পর 180 খানা রিভিউ, এই যোগ্য চাকরিহারারা দাবি করেছিল যে রিভিউয়ের ওপেন কোর্ট হোক, কারণ যে বিষয়গুলো নিয়ে রিডিং হয়নি সেই বিষয়গুলো নিয়ে কেন বাতিল করলো। কিন্তু ওপেন কোর্ট করেনি, এবং সেখানে রিভিউ লিখেছিল যে আমরা যোগ্য চাকরিহারাদের জন্য আমাদের মন কেঁদে যাচ্ছে, সরকারের দুর্নীতির কারণে যোগ্যরা আজকে বিড়ম্বনায় পড়েছে, কিন্তু আমরা নিরুপায়, আইনের রক্ষক, তাই আমরা প্যানেল বাতিল করলাম। যোগ্যদের যোগ্য চাকরিহারাদের সর্বোচ্চ সুযোগ দিয়ে রক্ষা করতে হবে। কিন্তু এসএসসি এমন রুল বানিয়েছে যোগ্য চাকরিহারাদের অ্যাপ্লিকেশন করার মতো পার্সেন্টেজ রাখেনি। সেই প্রেক্ষাপটে শুনানি হয় এবং সেখানে নতুন করে নির্দেশ দেয়, এবং এই ফ্রেশ সিলেকশন নতুন করে এসএসসি চালু করেছিল। এই ফ্রেশ সিলেকশন এসএসসি যে কার্যকারিতা, তাতে ফ্রেশার এবং যোগ্যদের একসঙ্গে বসাচ্ছে। সে যাই হোক, আজকের এই আলোচনাটা মূলত সীমাবদ্ধ রয়েছে যে বিচার কে পেল, মূলত দুর্নীতির কারণে বঞ্চিত কারা হয়েছিল, তারা কি বিচার পেয়েছে? তারা তো আবেদনকারী ছিল, তারা কি বিচার পেয়েছে? দুর্নীতির কারণ অনুসন্ধান করা হয়ে গেছে সিবিআই দ্বারা, তাদেরকে যদি টেন্টেড বলা যায়, বাকিদের আনটেন্টেড বলার পরেও কেন চাকরি বাতিল হবে? এর উত্তর কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? বঞ্চনার কি অবসান হলো এই সুপ্রিম রায়ে? বঞ্চিতরা কি কোনো ছাড় পেয়েছে যারা আবেদনকারী ছিল?
যে দুর্নীতির কারণে আমরা বঞ্চিত হয়েছি, তারা কোনো ছাড় পেয়েছে? এর উত্তর কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? এবং সৎ যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছিল, তাদের বিশ্বাস কিভাবে সুপ্রিম কোর্ট অর্জন করলো? এবং সর্বোপরি 2016 সালে 26,000 ভ্যাকান্সি, যার অ্যাপ্লিকেন্ট ছিল গ্রুপ 9, 10, 11, 12-এ 3 লক্ষ, গ্রুপ সিতে 11 লক্ষ এবং গ্রুপ ডিতে 15 লক্ষ, টোটাল 29 লক্ষ। তাদের সিট এখন নতুনরা কিভাবে পাবে? এর উত্তর কি রয়েছে? প্রথমত, যোগ্যরা বঞ্চিত হলো সরকারের দুর্নীতির কারণে, ভিক্টিমাইজ হলো। তাদের সিট কি 2025 সালের শেয়ার হোল্ডাররা পাবে? মূলত মামলা কি নিয়ে হয়েছিল? 2016 নিয়ে। 2016-এর বঞ্চিতদের কি সুবিধা হলো? এর রায়, এর উত্তর কি আছে সুপ্রিম কোর্টের কাছে? 2016 সালের সম্পত্তি 2025 সালের যে নবাগত যে জন্ম নেয়নি 2016 সালে, সে কিভাবে পেতে পারে? 2016 সালের ভ্যাকান্সি 2025 সালের ক্যান্ডিডেট কিভাবে পেতে পারে? এর সুপ্রিম কোর্টের কাছে এর কি উত্তর রয়েছে? সরাসরি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ইতিমধ্যে একটা তোপ দাগিয়েছে যে আপনারা কিভাবে অযোগ্যকে বসার জন্য পারমিট করছেন, তাহলে আপনারা কিভাবে ভালো নাগরিক তৈরি করবেন, সৎ নাগরিক তৈরি করবেন। কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টের যোগ্য চাকরিহারা চিন্ময় মণ্ডল, তিনি আবেদন প্লিডিং করতে চেয়েছিলেন, তখন বিচারপতি বলে উঠলেন যে এটা পাবলিক প্ল্যাটফর্ম না, বিচার ব্যবস্থাকে মানুষের জন্য না কুকুরের জন্য। ভিক্টিমাইজ কে হলো? যোগ্য চাকরিহারারা। তার কথা শুনবেন না আপনি? কার কথা শুনবেন আপনি? কি জন্য বসছেন ওইখানে? স্বৈরাচারিতা চলছে নাকি ওইখানে সুপ্রিম কোর্টে বসে? আপনি সিবিআই তদন্তের বিরুদ্ধে যদি অযোগ্য খুঁজতে পারেন, সিবিআই তদন্তের বিরুদ্ধে যোগ্য কেন খুঁজবেন না? আপনার সামনে থার্মোমিটার দেওয়া হলো যে খোঁজেন কে কে, কার জ্বর আক্রান্ত, কার জ্বর আক্রান্ত না। আপনি ওই থার্মোমিটার দিয়ে একজনকে বলবেন এই জ্বর আছে, আর একজনকে কি বলবেন আপনি? এর উত্তর কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? দ্বিচারিতা চলছে। কার বিশ্বাস অর্জন করলেন আপনি? 2016 সালে যারা বঞ্চিত হলো দুর্নীতির কারণে, তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছেন? আপনারা কি ভালো নাগরিক তৈরি করছেন বিচারের মাধ্যমে? সুপ্রিম কোর্টের কাছে কি আছে? এর উত্তর আছে সুপ্রিম কোর্টের কাছে? আপনি আনটেন্টেড বলে চাকরি খেয়ে নিতে পারেন কখনো? আপনি আনটেন্টেড বলে 2016 সালের ক্যান্ডিডেটকে 2025 সালের ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিট করতে পারলেন? কিভাবে কম্পিটিশন করবে এরা? আপনার কোনো আইডিয়া আছে? জীবনে কম্পিটিশনমূলক এক্সাম দিয়েছেন আপনারা? আজকে যদি সচিন তেন্ডুলকারকে বলা হয় তুমি ঋষভ পন্থের সঙ্গে খেলো, 50 বছরের একটা বয়স্ক লোক কখনো 25 বছরের ছেলের সঙ্গে খেলতে পারবে? কম্পিটিশন করতে পারবে? সুপ্রিম রায় কার সুরাহা হলো? যোগ্য বঞ্চিতদের সুরাহা হলো কি? যারা দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছিল তাদেরকে সুরাহা দিতে পারলো সুপ্রিম কোর্ট? তাদের বয়সের ছাড় দিয়েছে? তাদের আবেদনের কি সুরাহা করলো? এবং দুর্নীতির কারণে যে যোগ্যদের চাকরি খেলো, তাদের কি সুরাহা করলো? সুরাহাটা কার করলো? যে দুর্নীতি করেছে তার। সর্বোচ্চ আদালতে বসে সিবিআই তদন্তের একটা অংশকে মানবেন, আর একটা অংশ মানবেন না, দ্বিচারিতা হচ্ছে। আপনি যোগ্য বলছেন, আনটেন্টেড বলছেন, আপনি বলছেন চাকরি থাকবে না। আগে টেন্টেড বলে আবার বলছেন একজনের চাকরি পরীক্ষা দিতে পারবে না, চাকরি শেষ। ভারতে বিচার ব্যবস্থার কলঙ্কতম এগুলো অধ্যায়। বিচারের নামে প্রহসন চলছে। বিচার কাদের জন্য? পাবলিক প্ল্যাটফর্ম বলে যে ভিক্টিমাইজ তার জন্য বিচার না, কার জন্য বিচার? বিচার ব্যবস্থা মানুষের জন্য, এটা মনে রাখবেন। সুপ্রিম কোর্ট মানুষের জন্য, আমরা মানুষ আছে দেখে সুপ্রিম কোর্ট আছে। মানুষ না থাকলে সুপ্রিম কোর্ট থাকবে না, আপনি থাকবেন না। বিচারক কার? আপনি। ধন্যবাদ।